সবাইকে শুভ সন্ধ্যা। যদিও সন্ধ্যা শেষ হয়ে গিয়েছে এখন। আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রন্থপঞ্জি কাকে বলে? গ্রন্থপঞ্জির তথ্যসমূহ কি কি? কিভাবে একটা গ্রন্থপঞ্জি আমরা প্রস্তুত করব? আমরা যারা গ্রন্থাগারে কাজ করব তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থপঞ্জিগত সেবা, যেটা ব্যবহারকারীরা সবসময় গ্রন্থাগার থেকে আশা করেন। এইজন্য আমাদেরকে একটু খুব মনোযোগ দিয়ে এই ক্লাস লেকচারটা শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। গ্রন্থপঞ্জি এটার ইংরেজি হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি। আমি এই জিনিসটাকে বোঝানোর জন্য মাঝে মাঝে একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে আমরা যেমন সাধারণত মানুষের ক্ষেত্রে বলি যে বায়োগ্রাফি। বায়ো মানে হচ্ছে জীবন, গ্রাফি মানে হচ্ছে বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত, বায়োগ্রাফি। যেমন বিখ্যাত ব্যক্তিদের বায়োগ্রাফি আছে, যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তারপরে মনে করেন নজরুল, রবীন্দ্রনাথ। যদি আপনি এদের কথা চিন্তা করেন, তাদের জীবদ্দশায় তারা কত কি করেছেন তার উপরে একটা লিখা বায়োগ্রাফি। তো আমরা এখানে বলছি বিবলিওগ্রাফি। তো যদি একটু চিন্তা করেন, বায়ো মানে বললাম যে জীবন বা জীব, যেমন আমরা বলি বায়োলজি, জীব বিজ্ঞান। তো অনুরূপভাবে বায়োগ্রাফি, আর এখানে বলছি বিবলিওগ্রাফি। তাহলে বিবলিও মানে কিন্তু হচ্ছে বই, এটা ভালো করে মাথায় রাখেন। বিবলিও মানে বই, আর গ্রাফি মানে বৃত্তান্ত। বই বৃত্তান্ত, আর বই মানে কি? গ্রন্থ। বৃত্তান্ত মানে আমরা বলি পঞ্জি, তাহলে এই জন্য আমরা বলি গ্রন্থপঞ্জি। তো আমরা আজকে দেখবো যে গ্রন্থপঞ্জি কাকে বলে এবং গ্রন্থপঞ্জির তথ্যগুলো আসলে কি কি, কোন জিনিসগুলো। আমি পুরা লেকচারটাতে যাওয়ার আগে আগে আপনাদের সাথে একদম জিনিসটা নিয়ে খোলামেলা কথা বলি। সেটা হচ্ছে, যদি আমি বলি বায়োগ্রাফিতে কি থাকে, তাহলে একজন মানুষ সম্পর্কিত, অর্থাৎ তার নাম, তার পরিচিতি, তার জন্ম, তার জীবনে সে কি করেছে, তার বাবার নাম, মায়ের নাম, তার জীবনের উল্লেখযোগ্য সব ঘটনা সবকিছু থাকে। তাহলে বিবলিও বা বই, এটার ক্ষেত্রে আসলে কি থাকে? বিবলিওর ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিবলিওতে যে জিনিসটা থাকে গ্রন্থপঞ্জিগত তথ্য, যেহেতু আমরা বলছি, তাহলে গ্রন্থের আসলে কি কি থাকতে পারে? গ্রন্থটাকে আমরা মানুষের সাথে যদি তুলনা করি, অর্থাৎ বায়োগ্রাফির সাথে তুলনা করি, তাহলে কি পাই? গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই যে লেখক থাকে, তার একটা শিরোনাম থাকে, তারপরে সেটা কত সালে বের হলো, কোথা থেকে বের হলো, কে বের করলো, কতটা পৃষ্ঠা আছে, তারপর সেটার উচ্চতা কত, ইত্যাদি তথ্যগুলো আমরা দেখতে পাই। তো এই জিনিসটাই বেসিক্যালি আমরা বলছি যে গ্রন্থপঞ্জি, এবং এখানে কি তথ্য থাকে সেটা নিয়ে আলোচনা করব, এবং আসলে কিভাবে একটা গ্রন্থপঞ্জি আমরা প্রস্তুত করব সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা বলছি যে গ্রিক শব্দ বিবলিওগ্রাফিয়ান হতে ইংরেজি শব্দ বিবলিওগ্রাফি উৎপত্তি। এর বাংলা গ্রন্থপঞ্জি। বিবলিয়ন অর্থ বই এবং গ্রাফিয়ান অর্থ লেখাকে বোঝায়। গ্রাফিয়ান, বিবলিওগ্রাফিয়ান, এই জন্য বলছি বিবলিয়ান অর্থ বই এবং গ্রাফিয়ান অর্থ হচ্ছে লেখা। কাজের উৎপত্তিগত দিক থেকে বিবলিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে বই লেখা, যা পরবর্তীতে বই সম্বন্ধে লেখাকে বোঝায়। আজকের যুগে এর ব্যবহারিক অর্থ আরো ব্যাপক ও আধুনিক। বিবলিওগ্রাফির যে উৎপত্তিগত অর্থ ছিল যে বই লেখা বা পরবর্তীতে বই সম্বন্ধে লেখাকে বোঝায়, সেটা থেকে আমরা বের হয়ে আসছি। সেটা এখন আরো অনেক বৃহৎ কিছু মিন করে। যেমন ইউনেস্কো এর মতে যে গ্রন্থপঞ্জি হচ্ছে পুস্তকের লিখিত বা প্রকাশিত বিবরণী সমূহে নিয়মতান্ত্রিক ভাবে সজ্জিত বর্ণানুক্রমিক তালিকা। এখানে আরো কঠিন ভাবে বলা আছে যে গ্রন্থপঞ্জি হচ্ছে পুস্তকের লিখিত বা প্রকাশিত বিবরণী সমূহের নিয়মতান্ত্রিক ভাবে, ভালো করে বুঝতে হবে, তার মানে এটা ইচ্ছা মতো হবে না, কিছু সিস্টেমেটিক হইতে হবে, এবং সজ্জিত বর্ণানুক্রমিক তালিকা, তার মানে এটা একটা অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এই জন্য বলা হচ্ছে বর্ণানুক্রমিক, এ টু জেড অথবা অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বাংলা বর্ণমালার যে ক্রম সে অনুসারে, অথবা ইংরেজি বা আরবি যে বর্ণই হোক না কেন, যে ভাষাই হোক না কেন, সে ভাষার যে বর্ণ সে অনুযায়ী যে ক্রমিক বর্ণানুক্রমিক সেটা ভাবে থাকবে। এদিকে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে যে গ্রন্থপঞ্জি হলো কোনো সুনির্দিষ্ট লেখক, প্রকাশক, মুদ্রাকার,
দেশ অথবা ধারণার উপর প্রকাশিত আরো ব্যাপক বইয়ের একটা তালিকা। এটা হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির মতে, যে গ্রন্থপঞ্জি হলো কোনো একটা সুনির্দিষ্ট লেখক, মানে একজন লেখকের অথবা প্রকাশকের অথবা মুদ্রাকার অথবা দেশ বা যে কোনো একটা ধারণার উপর প্রকাশিত যে আরো ব্যাপক বইয়ের তালিকা, সেটাকে আমরা বলছি গ্রন্থপঞ্জি। তো গ্রন্থপঞ্জির তথ্যগুলো আসলে কি? এখন আমি এটাতে যাওয়ার আগে একটু বলি, একটা গ্রন্থপঞ্জির উদাহরণ যদি দেই, বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরি একটা গ্রন্থপঞ্জি বের করে। সেটা কি হয়, ধরেন বাংলাদেশ ন্যাশনাল বিবলিওগ্রাফি বা ন্যাশনাল লাইব্রেরি কর্তৃক বাংলাদেশের যে গ্রন্থপঞ্জি আছে, অর্থাৎ আপনি 2020 সালে যতগুলো প্রকাশনা বের করলো বাংলাদেশের বিভিন্ন লেখক, সেটা 21 সালের যে 20 সালের উপরে একটা গ্রন্থপঞ্জি বের করতে হবে, কারণ আপনি তো রানিং ইয়ারে করতে পারবেন না। বছরটা শেষ হবে, তার উপরে কালেকশন করে কতটা বের হলো সেটার একটা তালিকা প্রকাশ করা। তারপরে বলা হচ্ছে গ্রন্থপঞ্জির তথ্য সমূহ কি? একটি গ্রন্থপঞ্জিতে যে সকল তথ্য সন্নিবেশিত থাকে তাকে গ্রন্থপঞ্জির তথ্য বা বিবলিওগ্রাফিক ইনফরমেশন বলে। সাধারণত আমরা দেখে থাকি যে গ্রন্থপঞ্জিতে এই নিচের 4 ধরনের তথ্যের কথা আমরা বলছি ব্রড আকারে, সেগুলো থাকে। অর্থাৎ লেখক বা অথর, যেটা গ্রন্থপঞ্জির অন্যতম প্রধান অংশ, আমরা তাকে বলি লেখক বা অথর। আমরা যেমন যে কোনো বই কিনতে গেলে কিন্তু আমরা বলি অমুক লেখকের বইটা কি আছে। তারপরে আমরা যখন ক্যাটালগ সার্চ করি, লেখকের নাম দিয়ে সার্চ করি, টাইটেল দিয়ে সার্চ করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখকটাকে আমরা প্রাধান্য, অর্থাৎ উনি হচ্ছেন ওই বইটার অথরিটি। তারপরে বলা হচ্ছে শিরোনাম বা টাইটেল, অর্থাৎ গ্রন্থপঞ্জিতে শিরোনাম উল্লেখ করতে হয়, কারণ টাইটেল, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস লিখলাম, কি লিখলাম সেটা মিন করে, যে অ্যাজ এ অথর আমি লিখলাম, ঠিক আছে, কিন্তু কি লিখলাম সেটাই হচ্ছে টাইটেল। কিসের উপরে লিখলাম, বিষয়টা কি, একটা সেন্টেন্সে আমি জিনিসটাকে বা কয়েকটা শব্দ বা শব্দগুচ্ছ জিনিসটাকে প্রেজেন্ট করাটাই হচ্ছে টাইটেল। ইমপ্রিন্ট, অর্থাৎ বই জার্নালটির, এই জিনিসটা আপনারা সবাই খুব ভালো করে মনে রাখবেন। ইমপ্রিন্টের মধ্যে সাধারণত 3টা জিনিস আমরা বলে থাকি, একটাকে বলা হয় প্লেস, পাবলিশার এবং ইয়ার অফ পাবলিকেশন। এই 3টে জিনিসকে একসাথে ইমপ্রিন্ট বলা হয়। আমরা এর সাথে আরো একটা যোগ করেছি এডিশন। ইমপ্রিন্ট অংশের মধ্যে সাধারণত এই জিনিসগুলো থাকে, যে এটা কত সালে বের হলো, কোথা থেকে বের হলো, কোন প্রকাশনী এটাকে বের করলো, এবং এটা কত নাম্বার এডিশন। অনেক সময় দেখা যায় ফার্স্ট এডিশন হয়, ওটা শেষ হয়ে গেলে আবার হয়তো সেকেন্ড এডিশন আমরা বের করি সময়ের সাথে সাথে, সেটাকে তাল মিলাতে, যে আবার রিভাইজড এডিশনও কখনো কখনো আসে, যে সামান্য কিছু পরিবর্তন সংশোধন করে আমরা সেটাকে রিভাইজড এডিশন বা ইনলার্জড এডিশন, এরকম বিভিন্ন ধরনের এডিশন থাকে। তারপরে আমরা বলছি কোলেশন, বই বা জার্নালের কথা আমরা এখানে উল্লেখ করছি সবসময়, কারণ বিবলিওগ্রাফিক্যাল ইনফরমেশন যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। জার্নালটির ভলিউম, পেজ, তার মানে পেজের ব্যাপারে আবার যেটা আছে, বইগুলোতে আপনারা যদি কোনো বই হাতে নেন দেখবেন যে সেটার কিছু প্রিলিমিনারি পেজ থাকে, অর্থাৎ ইনিশিয়াল পেজ আমরা বলে থাকি, যেগুলোকে কখনো কখনো রোমান অক্ষরের দ্বারা, অথবা ফাঁকা থাকে, কিছু লেখা থাকে না, অথবা ক খ এরকম বিভিন্ন ভাবে সিম্বলিক আমরা এটাকে প্রকাশ করে থাকি। আর টেক্সটের যেখান থেকে অধ্যায়গুলো শুরু হয় সেখান থেকে মূল পৃষ্ঠাগুলোকে আমরা দেখে থাকি, এটা অ্যারাবিক নিউমেরালস মানে ইংরেজির 1 2 3 অথবা বাংলার 1 2 3 এভাবে সুন্দর করে দেয়া থাকে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভলিউমের কথা, যে আমরা বলছি জার্নালের ক্ষেত্রে সাধারণত ভলিউম হয়, অর্থাৎ একটা বছরে সবগুলোকে, যদি একটা বছরে যদি একটা বের হয়, একটা ইস্যু বের হয়, তাহলে ভলিউম 1 ইস্যু 1। আর যদি এক বছরে 6 মাসে একটা বের হয়, মানে বছরে 2টা বের হয়, তাহলে ভলিউম 1 ইস্যু 1, ভলিউম 1 ইস্যু 2। অর্থাৎ ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে ইস্যু, আর টোটাল ইস্যুগুলোকে একসাথে বলা হচ্ছে ভলিউম। তারপরে বলা আছে সাইজ, সাইজ মানে বইটার বা জার্নালটার হাইটটা কত। এটা এই জন্য গুরুত্বপূর্ণ হয়, যখন আমরা সেলফে কোনো বই বা জার্নাল রাখবো, সেটার উচ্চতা জানা থাকলে আমাদের সেলফের যে গঠন সেটা আমরা ভালো করে নিতে পারি এবং ওই অনুযায়ী সেগুলোকে রাখতে পারি। তারপর ইলাস্ট্রেশন, ছবির কথা বলছি এই জন্য ইম্পর্টেন্ট এটা, যে অনেক সময় দেখা যায় যে একটা বইয়ের মধ্যে একটা ছবি যখন থাকে তখন সে হাজারো শব্দকে একসাথে মানুষের সামনে তুলে ধরে। মানুষ কিন্তু ছবি দেখতে খুব পছন্দ করে টেক্সট পড়ার চেয়ে। তারপর বিবলিওগ্রাফিস, অর্থাৎ বিবলিওগ্রাফি থাকতে পারে, অর্থাৎ আমরা বলছি যে বইটা বা জার্নালটা লিখতে গিয়ে যত ধরনের সোর্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ
যে সমস্ত বই পুস্তকের সাহায্য সহযোগিতা নেওয়া হয়েছে তাদের একটা alphabetical arrangement। তারপর ISBN নাম্বারের কথা আমরা বলছি। ISBN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। আমি পাশাপাশি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ISSN, যেটা আমরা বইয়ের ক্ষেত্রে আমরা বই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জার্নালের ক্ষেত্রে ISSN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু বুকের জায়গায় হবে সিরিয়াল, SERIAL সিরিয়াল নাম্বার, যাকে আমরা ISSN বলে থাকি। এটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় ISBN এর ফুল ফর্ম কি, বলতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এইটা আগে ছিল 10 ডিজিট, বর্তমানে 13 ডিজিট বা 13 ডিজিটের হয়ে থাকে। আর ISSN হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, যেটা আমরা সিরিয়াল পাবলিকেশনস বা জার্নালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এটা হলো 8 ডিজিটের। ইত্যাদি তথ্যকে একসাথে কোলেশনের কথা বলা হচ্ছে। ইংরেজিতে গ্রন্থপঞ্জিতে কোলেশন কিন্তু থাকে। এখানে একটা কথা আমরা বলার চেষ্টা করছি, তবে ক্যাটালগে উপরোক্ত তথ্যাদি ছাড়াও ডাক সংখ্যা বা কল নাম্বার ব্যবহৃত হয়। ডাক সংখ্যা বা কল নাম্বার জিনিসটা আমি আপনাদেরকে একটা চিত্র সাহায্যে এখানে দেখানোর চেষ্টা করছি। একটা স্যাম্পল কার্ড দিয়েছি, তথ্যগুলো আসলে কিভাবে থাকে আপনারা যদি খেয়াল করেন। এখানে হলো কল নাম্বার বা ডাক সংখ্যার কথা বলছি। একটা বইয়ের যখন আমরা কার্ড ক্যাটালগ করি, তখন এই ডাক সংখ্যা বা কল নাম্বারটার সাহায্যেই কিন্তু বইটাকে সেলফের মধ্যে সজ্জিত করে রাখা হয়। এবং এই নিয়ম, এটা যে নিয়ম অনুসারে করা হয় সেটার নাম হচ্ছে AACR2, অর্থাৎ অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেকেন্ড এডিশন। এই ডাক সংখ্যা বা কল নাম্বারটাই এই বইটাকে সেলফে অ্যাকর্ডিংলি সাজায় রাখে এবং ব্যবহার শেষে সেটাকে আবার আমরা সেখানে সুন্দর করে রাখতে পারি। এই ডাক সংখ্যাটা বেসিক্যালি এখানে বলছে যে বিবলিওগ্রাফিতে ডাক সংখ্যা বা কল নাম্বার ব্যবহৃত হয়। ডাক সংখ্যায় দুটি অংশ থাকে, একটাকে বলা হয় ক্লাসিফিকেশন নাম্বার বা শ্রেণীকরণ নাম্বার, আর একটাকে বলা হয় অথর মার্ক বা বুক মার্ক বা বইয়ের চিহ্ন, যেটাই বলি না কেন। তো শ্রেণীকরণ নম্বরে বইটির শ্রেণী নম্বর থাকে, যেমন অর্থনীতির জন্য 330। বুকমার্ক 3টি অক্ষর দ্বারা হবে, এর মধ্যে প্রথম দুটি অক্ষর লেখকের নাম থেকে আসবে, যাকে আমরা সারনেম বলি, তার প্রথম দুই অক্ষর, এবং তৃতীয় অক্ষরটি আর্টিকেল বাদে, আর্টিকেল 3টে আমরা সবাই জানি A and D বাদ দিয়ে টাইটেলের বা শিরোনামের প্রথম অক্ষরটা নিতে হবে। যেমন এখানে একটা উদাহরণ 330 SHI দিয়েছে, এটা একটা নমুনা আমি বলছি জাস্ট। তো কোন তথ্যগুলো কিভাবে থাকে এখানে একটা চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আপনাদের পাশাপাশি আমি একটা জিনিস এখানে বলে রাখি, ভাইবার ক্ষেত্রে এই জিনিসটা সাধারণত অনেকে জিজ্ঞেস করে যে ISBN নাম্বারটা কোথা থেকে দেয়। যেমন এখানে বলে এটা আগে প্যারিস থেকে দেওয়া হতো, বর্তমানে এটা জাতীয় গ্রন্থাগার প্রত্যেকটা দেশে, আমাদের দেশে আমরা ন্যাশনাল লাইব্রেরি অফ বাংলাদেশ, যেটা আগারগাঁতে অবস্থিত, সেখান থেকে আমরা নিয়ে নেই, আবেদন করি, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে দেয়। আর ISSN ইন্টারন্যাশনাল সিরিয়াল নাম্বার, এটা জার্নালে ব্যবহৃত হয়। এটা প্যারিসের IOR ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রেজিস্ট্রেশন থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এই নাম্বারটা দেওয়া হয়। এটা 8 ডিজিটের একটা নাম্বার। আমি আপনাদেরকে হয়তো ক্লাস শেষে যখন প্রশ্ন উত্তর আসবে তখন ISBN এবং ISSN এর ব্যাপারটা আরো দেখাবো। এখন আমরা দেখব যে কিভাবে একটা গ্রন্থপঞ্জি আমরা প্রস্তুত করব। একজন গ্রন্থাগারিককে পাঠক এবং গবেষকের চাহিদা এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন গ্রন্থপঞ্জি তৈরি করতে হয়। এটা তার পেশার একটা প্রয়োজনীয় অংশ। যে কোনো ধরনের গ্রন্থপঞ্জি হোক না কেন, তা প্রণয়নের জন্য কতগুলো পদক্ষেপ অনুসরণ করতে হয়। গ্রন্থপঞ্জি প্রস্তুতের ধাপগুলোকে এখানে উল্লেখ করা হলো। 1 নম্বরে আমরা বলেছি যে পরিকল্পনা করা বা মেকিং প্ল্যান। আপনারা সবাই জানেন যে যে কোনো কাজের জন্য প্রথমে কিন্তু সেটার একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনা করা বা মেকিং প্ল্যান। অর্থাৎ গ্রন্থপঞ্জি তৈরিতে প্রথমে যে কাজটি আসে সেটি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কাজের সফলতা কল্পনা করা যায় না। সঠিক পরিকল্পনায় কাজের অর্ধেক সমাপ্ত হয়েছে বলে কিন্তু মনে করা হয়। তারপরে 2 নম্বরে বলা হয়েছে যে বিষয় পরিধি নির্ধারণ, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ এরিয়া, সাবজেক্ট এরিয়াটা কতটুকু আমার, অর্থাৎ পরিকল্পনা করার পরে যে বিষয়ের গ্রন্থপঞ্জি পড়তে ইচ্ছুক সে বিষয়ের পরিধি নির্ধারণ করতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে লিমিটেশনস আছে। আমি চাইলেই যে সারা বিশ্বের একটা বিষয়ের সমস্ত বইয়ের বিবলিওগ্রাফি তৈরি করে ফেলবো, এটা ভাবা ঠিক না। কালেকশন বা পিরিয়ড বিভিন্ন সময়কে আমরা নিয়ে সেটা করতে পারি। তারপরে 3 নম্বরে বলেছে টাইটেল নির্ধারণ বা ডিটারমিনেশন অফ টাইটেল।
অর্থাৎ এরপর গ্রন্থপঞ্জির টাইটেল নির্ধারণ করতে হবে যে আপনি কোন টাইটেলের উপরে এই গ্রন্থপঞ্জিটাকে প্রস্তুত করতে চাচ্ছেন। তারপরে বলা হচ্ছে পরিধি বা স্কোপ, অর্থাৎ গ্রন্থপঞ্জির টাইটেল নির্ধারণের পর গ্রন্থপঞ্জির যে পরিধি সেটা নির্ধারণ করতে হবে। কত সময়ের মধ্যে গ্রন্থপঞ্জির জন্য খোঁজা হবে সে অনুসারে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে কিনা বা সেটাকে আমাদের যাচাই বাছাই করে নির্ধারণ করতে হবে। তারপরে বলা হয়েছে যে কিওয়ার্ড খোঁজা। কিওয়ার্ড হচ্ছে একটা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা শব্দগুচ্ছ যেটা টোটাল বইটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ গ্রন্থপঞ্জি তৈরিতে কি কি শব্দ দ্বারা বিষয়টি খোঁজা হবে তা কিন্তু নির্ধারণ করতে হবে। মানে আপনার ওই পরিধির মধ্যে ঠিক করে নিতে হবে যে আমরা এই কিওয়ার্ডস গুলো দিয়ে আমাদের সাবজেক্টটাকে খুঁজে নেব এবং সে অনুসারে আমরা গ্রন্থপঞ্জিটাকে নির্ধারণ করব। তারপরে বলা হচ্ছে যে উৎসের লিস্ট তৈরি করা, অর্থাৎ বই আপনি কোন কোন জায়গা থেকে এইটা খুঁজবেন সেটা লিস্ট তৈরি করে। বই, জার্নাল, প্রকাশনা, প্রবন্ধ, পাণ্ডুলিপি, ফিল্ম, মাইক্রো কার্ড বা ইন্টারনেট, আবার কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনি কিছু নিতে পারেন। এরকম বিভিন্ন ধরনের কোন কোন উৎস থেকে আমরা গ্রন্থপঞ্জি তৈরি করব বা ব্যবহার করব সেটাকে আমরা এই লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে রাখবো। তারপরে বলা হচ্ছে গ্রন্থপঞ্জি লেখার পদ্ধতি নির্ধারণ করা, অর্থাৎ গ্রন্থপঞ্জিটি কি লেখার অনেক পদ্ধতি রয়েছে, যেমন ASCR 2 আমরা এখানে বলছি যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস 2 মানে হচ্ছে সেকেন্ড এডিশন, লিখে দিচ্ছি সেকেন্ড এডিশন। তারপরে বলা হচ্ছে ALA আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, তারপর হার্ভার্ড রেফারেন্স, APA ইত্যাদি পদ্ধতি যা আছে সেই পদ্ধতি অনুসারে আমরা করতে পারি কিনা। এদের মধ্যে কোন পদ্ধতিতে গ্রন্থপঞ্জিটি তৈরি করা হবে তা নির্ধারণ করতে হবে। পূর্বে আমাদের দেশে ALA পদ্ধতি অনুসরণ করা হলো, অর্থাৎ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের যে পদ্ধতি সেটা আমরা অনুসরণ করতাম, কিন্তু বর্তমানে আমাদের দেশে আমরা ASCR 2 অর্থাৎ অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেকেন্ড এডিশনের যে পদ্ধতি আছে সেটা আমরা সবাই এখন ব্যবহার করে থাকি বা অনুসরণ করে থাকি। তারপরে বলা হচ্ছে স্লিপ তৈরি করা, অর্থাৎ গ্রন্থপঞ্জিটি কম্পিউটার বা টাইপে লেখার জন্য 5 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের যে কার্ড, হাতে লেখার জন্য এরকম 5 ইঞ্চি 8 ইঞ্চি স্লিপ কাগজ তৈরি করতে হয়। তারপরে গ্রন্থপঞ্জিটা তৈরি করা। তাহলে কি করতে হবে? উপরোক্ত পদক্ষেপ গ্রহণ করা শেষে গ্রন্থপঞ্জি তৈরির জন্য খোঁজার কাজ শুরু করতে হবে। প্রাপ্ত তথ্য অনুসারে স্লিপটাকে আবার পূর্ণ করতে হবে। লেখক গ্রন্থপঞ্জি তৈরি করলে লেখকের নামে অথবা টাইটেলের যে গ্রন্থপঞ্জি সেই টাইটেলের বর্ণমালা অনুসারে সাজাতে হবে, কারণ এটা তো একটা সিস্টেমেটিক লিস্ট আমরা বলেছি অ্যাকর্ডিং টু অ্যালফাবেট। লিপিবদ্ধকৃত তথ্য কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাও পরীক্ষা করতে হবে এবং কোনটি অনুরূপ হয়ে গেলে তা বাদ দিয়ে তালিকা চূড়ান্ত করতে। একই জিনিস তো মানে ডুপ্লিকেশন রাখা যাবে না, কারণ যেটা একদম সেম সেটা বাদ দিয়ে তালিকাটা হালনাগাদ করে নিতে হবে। এবং আমরা শেষে বলছি যে কভার পেজ তৈরি করতে হবে। গ্রন্থপঞ্জিটির কভার পেজে গ্রন্থপঞ্জিটির টাইটেল এবং সেটা কে প্রস্তুত করলো, প্রস্তুতকারীর যে নাম, ঠিকানা ইত্যাদি কিন্তু লিপিবদ্ধ থাকতে হবে। গ্রন্থপঞ্জির কভার পেজে কোনো পেজ নম্বর থাকে না, তবে দ্বিতীয় পেজ হতে নম্বর ব্যবহার করতে হবে। তাহলে ওই যে গ্রন্থপঞ্জিটা তৈরি করা হলো সেই গ্রন্থপঞ্জিটা কে করেছে, অথবা তারিখ থাকবে কত তারিখে এটা করা হয়েছে, কত সালে করা হয়েছে, কে করেছে, কত পৃষ্ঠার এই গ্রন্থপঞ্জি সেটা আমরা জানতে পারবো। তাহলে গ্রন্থপঞ্জি তৈরি করার সময় আমাদের এই 5টা ধাপ খুব সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। আমি আবারও বলছি যে উপরোক্ত পদক্ষেপ, অর্থাৎ আমরা যে উপরের 8টা পদক্ষেপের কথা বললাম সেটা যখন হয়ে যাবে সেটা শেষে গ্রন্থপঞ্জি তৈরির খোঁজার কাজ শুরু করতে হবে। যেহেতু আমার এই স্টেপগুলোকে আমি রেডি করে ফেললাম, পরিকল্পনা করা বা মেকিং প্ল্যান, বিষয় নির্ধারণ করা, টাইটেল নির্ধারণ করা, পরিধি ঠিক করা, কিওয়ার্ড খোঁজা, উৎসের লিস্ট তৈরি করা, গ্রন্থপঞ্জি লেখার পদ্ধতিতে কি হবে, অর্থাৎ কোন স্টাইলটা আমরা ব্যবহার করবো এবং স্লিপ তৈরি করা। যখন সব হয়ে গেল তখন আমাকে এখন ফাইনালে কাজে নেমে পড়তে হবে, অর্থাৎ উপরোক্ত পদক্ষেপ গ্রহণ করার শেষে গ্রন্থপঞ্জি তৈরির জন্য খোঁজার কাজ শুরু করি। এবার এতক্ষণ ছিল থিওরিটিক্যালি, এগুলো সব ছিল থিওরিটিক্যালি কি করব সেটার একটা ম্যাপিং, এবং ফাইনালি আমরা এবার প্র্যাকটিক্যালি এখানে এসে কাজটা করব, অর্থাৎ উপরোক্ত পদক্ষেপ শেষে গ্রন্থপঞ্জি তৈরির খোঁজার কাজটা শুরু করব, হাতে কলমে কাজটা শুরু হবে। তারপর প্রাপ্ত তথ্য অনুসারে স্লিপটাকে পূর্ণ করে নিতে হবে, কারণ আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা স্লিপ থাকবে, সেই স্লিপটাকে আমরা পূর্ণ করব। এবং লেখক গ্রন্থপঞ্জি তৈরি করলে লেখকের নামে অথবা টাইটেলের যে গ্রন্থপঞ্জি
করলে টাইটেলের বর্ণনা, অর্থাৎ যেভাবে হোক না, লেখক হতে পারে, টাইটেল হতে পারে, সাবজেক্ট হতে পারে, যে কোনো ভাবে আমরা সেটাকে তৈরি করতে পারি। তৈরি করলে সেটাকে সবগুলোকে বর্ণানুক্রমিক ভাবে অ্যালফাবেটিক্যাল অনুসারে সাজাতে হবে। তারপরে বলা হচ্ছে যে লিপিবদ্ধকৃত তথ্য কোনো ভুল ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করতে হবে এবং কোনোটি অনুরূপ হয়ে গেলে তা বাদ দিয়ে তালিকা চূড়ান্ত করতে হবে। কারণ এটা হতেই পারে আমি কাজ করতে গিয়ে দেখতেছি যে এক জিনিস হয়তো 2 বার 3 বার চলে আসতে পারে, আবার এমনও হতে পারে কোনো জিনিস বাদ যেতে পারে। দুটাকেই ভালো করে দেখে তালিকাটা চূড়ান্ত করতে হবে। এবং ফাইনালি বলছি কভার পেজ তৈরি করতে হবে। যেমন আমরা খাতা তৈরি করে নিজেরাই, তখন আমরা কি দেখি যে খাতার মধ্যে একটা নাম লিখি, তারপরে কে তৈরি, রোল কত, ইত্যাদি ইত্যাদি লিখি, আমরা কোথায় পড়ি, কি বিষয়ে খাতা সেটা লিখি। অনুরূপ ভাবে এখানে বলা হচ্ছে কভার পেজ তৈরি করতে হবে। গ্রন্থপঞ্জির কভার পেজে গ্রন্থপঞ্জিটির টাইটেল এবং এটা কে প্রস্তুত করে তার ঠিকানা ইত্যাদি লিখবে, তারিখ থাকবে এসব। গ্রন্থপঞ্জির কভার পেজে কোনো পেজ নাম্বার থাকে না, কিন্তু পরের পেজটা থেকে কিন্তু আমরা পেজ নাম্বার দেবো। এই জন্য এবার তাহলে উপরোক্ত আলোচনার মাধ্যমে এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তথ্য বিস্ফোরণের এই যুগে প্রতিনিয়ত অসংখ্য প্রকাশনার কারণে দ্রুততম সময় এবং সহজে ব্যবহারকারীর নিকট প্রকাশনার তথ্য উপস্থাপনের জন্য গ্রন্থপঞ্জির ভূমিকাটা আসলে খুবই অপরিসীম। এবং এখানে বলে রাখা শ্রেয় যে গ্রন্থপঞ্জির মাধ্যমে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, পাবলিক, একাডেমিক, ন্যাশনাল, স্পেশাল, সেগুলোতে আমরা বই মূল্যায়নের ক্ষেত্রে এই গ্রন্থপঞ্জির একটা বড় অবদান রয়েছে। গ্রন্থপঞ্জি ব্যবহার করে আমরা বই নির্ধারণ করতে পারি বা বুক সিলেকশন এন্ড ইভ্যালুয়েশনের যে ব্যাপারটা সেটা করতে পারি। এই হলো আমার আজকের প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবার আপনারা আমাকে করতে পারেন। প্রকাশ, স্যার, হ্যাঁ প্রশ্ন আছে কিনা দেখেন। স্যার দেখি, জান্নাতুন নাহার আপনি প্রশ্ন করেন। জান্নাতুন নাহারের পর হাবিবুল্লাহ। প্রশ্ন করেন। হ্যাঁ স্যার, আইপিএস দ্বারা কি বুঝাইছেন স্যার? আইপিএস আইপিএস তো বলি নাই কিছু। স্যার এখানে একটা অপশন বলবেন যে আইপিএস। আইপিএস না, আইএসএসএন এবং আইএসবিএন। আমি বলেছিলাম আইএসবিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আইএসবিএন। এই যখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি একটা জিনিস, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি আপনাদের একটা দেখাচ্ছি, গুগল যাই, আইএসবিএন নাম্বারটা দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি না স্যার। ও সরি, শেয়ারে যায়নি, তাহলে আমি একটু দেখাচ্ছি আপনাদের। স্ক্রিন শেয়ারে গেলাম, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে এটা একটা বই, হ্যাঁ এটা একটা বই। এই বইটার আমি সোর্সে যাই একটু, এই যে মূল বইটা হচ্ছে এটা। প্রত্যেকটা বইয়ের আইএসবিএন নাম্বার থাকবে। এই দেখতে পাচ্ছেন আইএসবিএন নাম্বার, এই যে আইএসবিএন 13 দেখছেন? জি স্যার। আইএসবিএন মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। 10 ডিজিট হয়, আগে 10 ডিজিট ছিল, এখনো 10 ডিজিট আছে কিছু কিছু বইয়ে, আবার 13 ডিজিট সব জায়গায় হয়। আবার ইআইএসবিএন, ইলেকট্রনিক আইএসবিএন, আবার ইআইএসবিএন সফট কভারের জন্য, মানে বিভিন্ন আইএসবিএন আছে। সবগুলো আইএসবিএন আমরা ব্যবহার করি বইয়ের জন্য। আর আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আইএসএসএন। যেমন একটা জার্নালে দেখাই যে ইলেকট্রনিক জার্নাল, দা ELECTRONIC ইলেকট্রনিক জার্নাল।
দ্য ইলেকট্রনিক লাইব্রেরি, সরি, ইমারেলের LIBRAR দ্য ইলেকট্রনিক লাইব্রেরি, এটা ইমারেল নামে একটা পাবলিকেশনস আছে, তাদের একটা জার্নাল, যেটা আমাদের সাবজেক্টের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় এটা দেখে থাকি। তো এই যে আমি আপনাদের বলেছিলাম যে ভলিউম এবং ইস্যু, অর্থাৎ ভলিউম হচ্ছে বছরটাকে বলা হয়, ইস্যু হচ্ছে ওই বছর যতগুলো বের হবে একসাথে সবগুলোকে ভলিউম বলা হয়। আর যদি এখানে দেখেন আপনারা ISSN নাম্বার দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন সবাই? এটা 8 ডিজিটের হয়। প্রত্যেকটা জার্নালের জন্য একদম একটা ইউনিক নাম্বার থাকে, ISSN, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। যেমন এইটার জন্য 02640473, এটা হচ্ছে এই জার্নালটার ISBN নাম্বার। আমার মনে হয় আপনারা ISBN এবং ISSN কি বুঝতে পারছেন।